হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় কি? বর্ণের উচ্চারণ। এখন তোমাদের কাছে মনে হতে পারে বর্ণের উচ্চারণ বলতে আসলে কি বোঝায়। তাহলে চলো আগে আমরা কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা প্রশ্ন সলভে চলে যাব। প্রথমত বলো তো তোমরা যে বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে? আমরা জানি বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে বলো তো? বাংলা বর্ণমালায় আমরা জানি 50টি বর্ণ রয়েছে। কতটি? 50টি বর্ণ রয়েছে, তাই না বলো? হ্যাঁ। এখন এই 50টি বর্ণের মধ্যে স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি সেটা আমরা সবাই জানি। আমরা জানি স্বরবর্ণ কতটি বলো তো? ছোট বাচ্চাদের মতো বলো। স্বরবর্ণ 11টি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ কতটি বলো তো? 39টি। তাহলে টোটাল যদি আমরা যোগ করি কত হলো? 50টি বর্ণ, তাই না? তবে এই 50টি বর্ণের মধ্যে কিন্তু একটা গোপন ব্যাপার আছে। সেটা হচ্ছে বর্ণ আমাদের যদিও 50টি, কিন্তু ধ্বনি আমাদের কতটি? ধ্বনি আমাদের টোটাল 37টি। 37টি আমাদের ধ্বনি। এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনি হচ্ছে যেগুলো আমরা উচ্চারণ করে থাকি, আর বর্ণ হচ্ছে একটা শব্দের লিখিত রূপ। এখন দেখো আমরা জানি বাংলা বর্ণমালায় 11টি শব্দকে আমরা 11টি ছোট ছোট বর্ণকে আমরা লিখতে পারি, এবং ব্যঞ্জন বর্ণে আমরা 39টি বর্ণকে লিখতে পারি, তাই না? কিন্তু এখানে ধ্বনি 37টি কিভাবে হয়? অনেক সময় দেখা যায় একাধিক ধ্বনির উচ্চারণ কিন্তু একই রকম হয়। যেমন ধরো আমি যদি বলি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তাহলে দেখো তিনটা বর্ণের উচ্চারণ কিন্তু স স স স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তার মানে এখানে তিনটি বর্ণের উচ্চারণ কিন্তু একটি হয়ে গেল। তারপরে দেখো রস্ব উ, দীর্ঘ উ, মানে দুটাই উ এর মতো উচ্চারিত হচ্ছে। এইভাবে যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু ধ্বনি কাউন্ট করা হয়। এই জন্য এই যে 50টি বর্ণ আছে, এই 50টি বর্ণের মধ্যে ধ্বনি সংখ্যা নির্ণয় করা হয়েছে টোটাল 37টি। এখন এই যে 37টি আমাদের যে তোমার বর্ণগুলো আছে, এই 37টি বর্ণের মধ্যে যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলোর উচ্চারণ কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের মতোই হয়, আবার অনেক সময় দেখা যায় কোনো কোনো বর্ণের উচ্চারণ অন্য কোনো বর্ণের পাশাপাশি যদি চলে আসে, সংস্পর্শে যদি চলে আসে, তখন সেটা রূপ বদল হয়ে যায়। যেমন ধরো তোমাদেরকে একটা অল্প কথায় একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন আমি বললাম যে দেখো অনেক, এটা দেখবা আমরা যখন প্রশ্ন সলভ করব তখনই চলে আসবে অনেক। দেখো এই অনেকের মধ্যে এই যে অটা আছে না, এই অনেকের মধ্যে যে অটা আছে দেখো এটা কিন্তু অ এর মতোই উচ্চারিত হয়েছে, অর্থাৎ অনেক। কিন্তু আমি যখন বলি অতি, বলো তো এই অতিটা কিভাবে উচ্চারিত হয়েছে? এই অতিটা কিন্তু এখানে উ এর মতো উচ্চারিত হয়েছে, অর্থাৎ এখানে অটা উ এর মতো উচ্চারিত হয়েছে। আচ্ছা দেখো তাহলে আমরা এটার যদি উচ্চারণটা লিখি তাহলে কি হবে? এটার উচ্চারণটা হবে কিন্তু অতি। আমরা কিন্তু বলি না অতি, আমরা বলি অতি। তাহলে দেখো এই অ এর উচ্চারণ কিন্তু উ এর মতো হয়ে গেল। অর্থাৎ কোনো কোনো বর্ণ হচ্ছে তার পার্শ্ববর্তী বর্ণের সংস্পর্শে আসলে তার রূপ বদল হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে আসলে বর্ণের উচ্চারণ। এখন আমাদের পাঠ্য বইয়ে কিন্তু স্বরবর্ণ প্রত্যেকটা বর্ণের উচ্চারণ দেওয়া আছে, এবং ব্যঞ্জন বর্ণের কিছু কিছু বর্ণ যেমন তোমার রফলা, জফলা, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, বফলা, এগুলো কিভাবে উচ্চারিত হয় সেই জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। এখন তোমাদের মনে হতে পারে আমি কি এগুলো ব্যাখ্যা সহ এখন তোমাদের পড়াবো? না, আমরা একটা কাজ করব, যেখানে একই সাথে আমরা প্রশ্ন সলভ করব এবং একই সাথে আমরা রুলসগুলো মুখস্থ করে ফেলবো। অর্থাৎ কোশ্চেন সলভের পাশাপাশি তোমাদেরকে কোশ্চেনের মধ্যেই রুলসগুলো পড়িয়ে দিব, তাহলে তোমাদের মনে রাখতে সবচেয়ে বেশি সুবিধা হবে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। দেখো নিচের কোন শব্দে অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ রয়েছে? তাহলে চলো অ বর্ণ সম্পর্কে আমরা একটু জেনে নেই। এই যে অ একটি বর্ণ,
আমরা জানি কি বলতো, অ একটি বর্ণ, তাই না বলো? এই অ বর্ণের কিন্তু উচ্চারণ হয় দুরকম। কয় রকম? দুরকম উচ্চারণ হয়। একটা হচ্ছে অ এর মতোই উচ্চারিত হয়, আবার অনেক সময় দেখা যায় উ এর মতো উচ্চারিত হয়। এখন তোমাদেরকে বুঝতে হবে কখন উ এর মতো উচ্চারিত হচ্ছে এবং কখন অ এর মতো উচ্চারিত হচ্ছে। আমাদের পাঠ্য বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো সলভ করলেই আমরা কিন্তু পরীক্ষায়ও কমন পড়ে যাব এবং আমাদের বুঝতেও সুবিধা হয়ে যাবে। দেখো, আমরা যদি এই অপশনগুলোকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি? মেয়েদিক থেকে দাঁড়াই। দেখো, প্রথম যে অতিটা আছে, দেখো তো এখানে অ এর কেমন উচ্চারণ হচ্ছে? মনে হচ্ছে না স্বাভাবিক উচ্চারণ। পক্ষতে মনে হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। তোমাদের মনে আবার প্রশ্ন আসতে পারে, আপু পক্ষতে আবার অ আসলো কোত্থেকে? দেখো, এই পক্ষতে কিন্তু এখানে একটা পক্ষ, দেখো কি আসতেছে? পক্ষ, অর্থাৎ প যুগ অ যুগ ক্ষিয় ধরলাম আমরা, ঠিক আছে? তারপরে এই অনেকে মনে হচ্ছে অস্বাভাবিক উচ্চারণ, মন। এই মনের মধ্যে ম যুগ অ যুগ ন, দেখো সব জায়গায় কিন্তু একটা করে অ আছে। এখন তোমাকে বুঝতে হবে কোথায় অ এর স্বাভাবিক উচ্চারণ হয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখো তো, অতি, আমরা কিন্তু বলি না যে অতি, আমরা বলি অ আ ক খ। অতি কি বলি আমরা বলি যে অতি। আমরা স্বাভাবিক উচ্চারণ কি করি? অতি। তার মানে এখানে অ এর উচ্চারণটা কিসের মতো হয়ে গেছে? উ এর মতো হয়ে গেছে। তারপরে বলো পক্ষ, আমরা কিন্তু পক্ষ বলি না, আমরা বলি পক্ষ। অর্থাৎ এখানেও কিন্তু প এর উচ্চারণটা হয়ে যাচ্ছে কির মতো? বলো, উ এর মতো, পক্ষ, তাই না? বলো, দেখো পক্ষের উচ্চারণটা কেমন হয়ে গেছে। তারপরে দেখো অনেক, এই অনেকে কিন্তু আমরা অ কে অ এর মতোই উচ্চারণ করছি, তাই না? আমরা কি অনেক বলে থাকি? অনেক কিন্তু বলি না, আমরা অনেকই বলি। তারপর দেখো মন, আমরা কিন্তু মন বলি না, আমরা বলি মন, মন, তাই না? তাহলে এখানে দেখো ময়ের এই পরে যে অটা আছে এটার উচ্চারণ কিন্তু এই যে এটা মানে কিন্তু উকার, উকার বা হচ্ছে উ, উকার বা হচ্ছে উ। কি হয়ে গেল উচ্চারণটা? উকারের মতো হয়ে গেল। তাহলে আমরা স্বাভাবিক উচ্চারণ কোনটা দেখতে পাচ্ছি? স্বাভাবিক উচ্চারণ কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র এই অনেক শব্দটাতে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা উ এর মতো উচ্চারণ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই প্রশ্ন থেকে আর কোনো সমস্যা থাকবে? অবশ্যই থাকবে না। এখন একটু বুঝতে তোমাদের কঠিন মনে হতে পারে, কিন্তু যখন আমরা আরো প্রশ্ন সলভ করব তখন পুরো ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু একটা করে ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে তুমি যখন অনেক সময় আমার লেকচার ভুলে যাবা তখন এই ব্যাখ্যাটা দেখেই কিন্তু তোমার সবকিছু মনে পড়ে যাবে। অনেক শব্দে অ এর স্বাভাবিক উচ্চারণ রয়েছে, শব্দটির উচ্চারণ হলো অনেক, ঠিক আছে? আরো কয়েকটি শব্দে অ এর যে স্বাভাবিক উচ্চারণ হয় এখানে কিন্তু দিয়ে দিয়েছে, যেমন অনাথ, কথা। এখানে কিন্তু দেখো কথা, অ এর উচ্চারণ অ এর মতোই হয়েছে। অনাথ, অ এর উচ্চারণ অ এর মতোই হয়েছে। অমানিশা, অমানিশাতে কিন্তু অ এর উচ্চারণ অ এর মতোই হয়েছে, তাই না? তাহলে আমরা এখন বুঝতে পেরেছি তো। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। এখন দেখো এই যে অদ্য, এই অদ্য শব্দের উচ্চারণটা কেমন হচ্ছে? আচ্ছা, এই অদ্য শব্দটার মধ্যে আসলে আমরা এই অ এর উচ্চারণটা কেমন দেখতে পাচ্ছি বলো তো? তোমরাই বলো, এটা তোমরা আমার সাথে সাথে অ্যান্সার করো। এই যে অ এর উচ্চারণটা আমরা কেমন দেখতে পাচ্ছি? আমরা কি বলছি অদ্য? আমরা কিন্তু বলছি অদ্য, তাই না? তাহলে আমরা বললাম অদ্য বেলা হতে, এরকম বলে থাকি। তাহলে এটার উচ্চারণ কি হবে? অদ্য, 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 উদ্য। এখন কোনটা উচ্চারণ হবে? চলো ব্যাখ্যাটা আমরা একটু দেখে নিই। অদ্য শব্দের উচ্চারণ হবে তোমার উদ্য। অনেকে অ এর উচ্চারণ উ এর মতো হয়েছে। এই যে এখানে কি হয়েছে? অ এর উচ্চারণটা হয়েছে উ এর মতো। অবর্ণের উচ্চারণ দুই রকমের হয়ে থাকে, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বলে দিয়েছি। এবং এই অ এর উচ্চারণ মাঝে মাঝে অ এর মতো হয়, কখনো কখনো আবার উ এর মতো হয়। অ এর মতো হলে সেটাকে সাধারণ উচ্চারণ বলে, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে যখন অ কখনো কখনো উ এর মতো উচ্চারিত হয় তখন আমরা সেটাকে বলবো অ এর বিবৃত উচ্চারণ। কি উচ্চারণ? অ এর বিবৃত উচ্চারণ বলবো আমরা, বিবৃত উচ্চারণ। ক্লিয়ার তোমাদের কাছে? এখন দেখো এই যে আমরা অ এর উচ্চারণটা, এই যে অদ্যটার উচ্চারণ কেমন পেলাম? অদ্য, ঠিক আছে? আমরা কিন্তু অদ্য বলি না, আমরা বলছি অদ্য, তাই না? তাহলে এখানে উচ্চারণটা হবে উ এর মতো। ক্লিয়ার তোমাদের কাছে?
আরো প্রশ্ন দেখব, আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এখন আমি জানি এটা একটু কঠিন লাগছে, বর্ণের উচ্চারণগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবং তোমরা যখন এইচএসসিতে উঠবা, যখন তোমরা আরেকটু কলেজে উঠে যাবা, বড় হয়ে যাবা, তখন কিন্তু সেম জিনিসগুলো তোমাকে পড়তে হবে। এখন থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলে তোমার সকল সমস্যার সমাধান এখানেই হয়ে যাচ্ছে। তাহলে চলো নেক্সট প্রশ্নে চলে যাই। আ যদি গ এর সঙ্গে থাকে তবে এর উচ্চারণ কেমন হবে? আচ্ছা, এক্ষেত্রে দেখো আমরা বলি যে আয়ের দুই রকম উচ্চারণ হয়। কয় রকম উচ্চারণ? দুই রকম। একটা হচ্ছে সরাসরি আয়ের মতো, একটা সরাসরি আয়ের মতো। কিন্তু যখন যুক্ত বর্ণ গ এর সাথে আটা যুক্ত হয়ে যায়, তখন এটার উচ্চারণ হয়ে যায় এর মতো। এ না, কিন্তু এর মতো, এ এ, এটা কিন্তু এ না, এর মতো উচ্চারণ হয়ে যায়। যেমন এই যে দেখো, এটার মতো উচ্চারণ হয়ে যায়। তখন এই গ এর সাথে যদি যুক্ত থাকে আমাদের অ, তখন সেটার উচ্চারণ কি হয়ে যাবে? এর মতো উচ্চারণ হবে। কেমন? এই যে এর মতো উচ্চারণ হয়ে যাবে। দেখো ব্যাখ্যাটা দেখলে আমরা আরো সহজে বুঝতে পারবো। আ বর্ণের সাধারণ উচ্চারণ হলো আ, যেমন আলু। কিন্তু যদি গ মানে বর্গীয় জ যোগ ইয়, মানে হচ্ছে এটাকে বলা হয় গ, গ এর সাথে যদি থাকে তবে এর উচ্চারণ কি হবে? এর মতো হয়ে যাবে। ঠিক আছে, এ না, কিন্তু এর মতো হয়ে যাবে। যেমন আমরা বলি জ্ঞাত। দেখো এই যে জ্ঞাতটা কোথা থেকে আসছে? এটা এই যে দেখো গ, এটা হচ্ছে বর্গীয় জ যোগ ইয়, অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে? গ। এই গ এর সাথে কি যুক্ত হয়েছে বলো তো? আকার। আকার মানে হচ্ছে আকার, মানে কি এখানে আ যুক্ত হয়েছে। আকার মানে এখানে আ যুক্ত হয়েছে। এই আটা যখন যুক্ত হয়েছে তখন দেখো এখানে উচ্চারণটা কিন্তু কি হয়ে যাচ্ছে? এই দেখো উচ্চারণটা কিন্তু হয়ে যাচ্ছে এর মতো, জ্ঞাত, এ জ্ঞাত হয়ে গেছে না? তাহলে দেখো আমরা এই যে জ্ঞাত, জ্ঞান, আমরা যদি বলি এখন জ্ঞাতর বদলে যদি আমি এখন তোমাদেরকে পরীক্ষার প্রশ্নতে লিখে দেই যে জ্ঞান, এখন তুমি কিভাবে লিখবা? তুমি এটার উচ্চারণ লিখবা যে দেখো জ্ঞান। দেখছো কিভাবে লিখবা উচ্চারণটা? জ্ঞান। বুঝতে পেরেছো? তারপরে দেখো আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। আ কখনো এর মতো উচ্চারিত হয়। যেমন এখানে বলা হচ্ছে যে আয়ের উচ্চারণটা যে এর মতো হয়ে গেল, আয়ের উচ্চারণ যে এর মতো হয়ে গেল, তখন সেটা কোথায় হয়েছে, কোন শব্দটাতে হয়েছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো এখানে একটা আকার পেয়ে যাচ্ছি, আমরা সবগুলোতে আকারগুলোকে আগে আইডেন্টিফাই করব। এখানে আমরা একটা আ পেয়ে যাচ্ছি, তারপর এখানে আমরা একটা আ পেয়ে যাচ্ছি, এখানে আমরা একটা আ পেয়ে যাচ্ছি, যেটা একটু আগে আমি তোমাদের সলভ করে দিলাম। এখানে আমরা কিন্তু একটা আ পেয়ে যাচ্ছি। কিন্তু দেখো রাত আয়ের মতো উচ্চারিত হয়েছে, কাতু কুতু আয়ের মতো উচ্চারিত হয়েছে, একা এটা কিন্তু আয়ের মতো উচ্চারিত হয়েছে। কিন্তু জ্ঞান এটা কিসের মতো উচ্চারণ হয়েছে? এটা কিন্তু কি বলতো? এর মতো উচ্চারিত হয়েছে, জ্ঞান, তাই না? এই যে আমি যদি এটাকে বলি, এখন এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে জ্ঞান। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি এটা ক্লিয়ার বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট চলে যায় আমরা। দেখো এখানে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে জ্ঞান শব্দে আয়ের উচ্চারণ কিন্তু এর মতো হয়েছে। শব্দটির উচ্চারণ হলো জ্ঞান। আ ও গ এর সঙ্গে থাকলে এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ আ যদি এই যুক্ত হয়ে গ এর সাথে যুক্ত হয়, তখন সেটার উচ্চারণ হয়ে যাবে এর মতো। ঠিক আছে, এই যে এর মতো উচ্চারিত হয়ে যাবে, মানে তোমার সরাসরি এ না, এর মতো উচ্চারণ হয়ে যাবে। যেমন জ্ঞাত, জ্ঞাপন, হ্যাঁ এগুলোই কিন্তু দেখবা পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা রস্বই। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না, আপু রস্বই এবং দীর্ঘই যখন আমরা উচ্চারণ করি, রস্বই এবং দীর্ঘইটা যখন আমরা উচ্চারণ করি, তখন দুইটা কিন্তু সেমই, ই, দুটোটার শেষে কিন্তু একটা কি আসে? রস্ব ই, দীর্ঘ ই, দুটার শেষে কিন্তু একটা ই আসে। তার মানে আমরা বলতে পারি দুটাই সেম উচ্চারণ হয়, অর্থাৎ রস্ব ই এর মতোই উচ্চারিত হয়। তবে রস্বইটা ব্যবহৃত হয় তোমার কি বলতো? স্বল্পতার জন্য, স্বল্পতা বুঝাতে। ঠিক আছে, আর দীর্ঘইটা ব্যবহৃত হয় দীর্ঘতা বুঝাতে। যেমন আমি যদি বলি, যখন আমি বললাম, ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। যখন আমি বললাম যে ইলিশ, আমি বললাম যে ইলিশ, এটা কিন্তু আমরা নর্মালি উচ্চারণ করে ফেললাম ইলিশ। কিন্তু আমি যখন বললাম যে, ধরো আমি যখন বললাম যে ইগল, ইগল,
দেখো এখানে কিন্তু এই দীর্ঘইটাকে একটু টানা হচ্ছে, ঈগল। আমরা তো ইলিশ বলে ফেলছি, আমরা কি ইলিশ বলি না, আমরা তো ঈগল বলি। এই যে ইটাকে একটু টেনে বড় করলাম না, অর্থাৎ এটা হচ্ছে দীর্ঘতা বোঝাতে, আর এই রস্বইটা হচ্ছে স্বল্পতা বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু দুটার উচ্চারণ কিন্তু একদম সেম, সবসময় মনে রাখবা, অর্থাৎ রস্ব ই এর মতো উচ্চারিত হয়। দেখো এখন দেখো রস্বই ধ্বনির কি রস্যতা এবং দীর্ঘতা বোঝাতে কয়টি বর্ণ রয়েছে। এই যে রস্বইটার দীর্ঘতা স্বল্পতা বোঝাতে অর্থাৎ রস্যতা বোঝাতে আমরা রস্বই ব্যবহার করি, আর যখন দীর্ঘতা অর্থাৎ এই দীর্ঘতা বোঝাতে কিন্তু আমরা দীর্ঘইটা ব্যবহার করি। তাহলে বলো তো কয়টি বর্ণ রয়েছে? এই যে রস্বই বর্ণটার রস্যতা এবং দীর্ঘতা বোঝাতে কয়টি বর্ণ রয়েছে? তাহলে আমরা উত্তর কি দিব? আমরা উত্তর দিব দুইটি বর্ণ রয়েছে। দেখো রস্বই ধ্বনির রস্যতা এবং দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে। ক্লিয়ার? তোমাদের কাছে সহজ লাগছে না? কিন্তু এমনিতে যখন আমরা বইয়ে পড়তে যাই অনেক কঠিন লাগে। তোমাদেরকে এই জন্য প্রশ্ন এবং রুলস একসাথে মুখস্থ করিয়ে দিচ্ছি যেন তোমাদের কাছে ব্যাপারটা ইজি লাগে। তারপরে দেখো রস্ব উ এবং দীর্ঘ এর উচ্চারণ। আচ্ছা এখন সেম ভাবে এই যে রস্ব উটা আছে এটার উচ্চারণ কিন্তু দেখো রস্ব উ এর মতো হয়, এবং দীর্ঘ উ এটার উচ্চারণটাও কিন্তু আমরা শেষে কিসের মতো? এই যে রস্ব উ, দেখো এই যে আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিচ্ছি, যখন আমি বললাম রস্ব উ শেষে একটা উ আসতেছে, দীর্ঘ উ শেষে কিন্তু একটা উ আসতেছে, তাই না? তার মানে রস্ব এবং দীর্ঘর উচ্চারণ কিন্তু কি রকম? দুই রকম নাকি এক রকম? বলো তো এখন কি এক রকম, দুই রকম, চার রকম নাকি ছয় রকম? দেখো এটার উচ্চারণ কিন্তু একই রকম, এক রকম। রস্ব এবং দীর্ঘ দুটার উচ্চারণ কিন্তু সেম, এবং এই ক্ষেত্রে দেখো রস্যতা এবং দীর্ঘতা বোঝাতে এই যে রস্বটা আমরা ব্যবহার করি রস্যতা মানে একটু সংক্ষিপ্ত জিনিস বোঝাতে, আর দীর্ঘটা আমরা ব্যবহার করি দীর্ঘতা বোঝাতে। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে এই দুইটা বর্ণেরই কিন্তু উচ্চারণ হয় তোমার উ এর মতো। কার মতো? উ এর মতো। তাহলে আমরা কি বলবো? রস্ব এবং দীর্ঘ বর্ণের উচ্চারণের সময় একটি বর্ণের মতো উচ্চারিত হয়, সেটা হচ্ছে উ এর মতো। ক্লিয়ার? মনে থাকবে। তার রি বর্ণের কাছে চলে যায়, আমরা স্বরেও পড়ে ফেলছি, স্বরায়া পড়ে ফেলছি, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ পড়ে ফেলছি। এখন রি, দেখো রি শব্দটার এই যে রি বর্ণটা আছে, এই রি বর্ণটার উচ্চারণ কেমন হচ্ছে বলো তো? রি। এটাকে যদি আমি উচ্চারণ করি আমরা কি বলি বলো তো? এই রি বলি না, এরকম কিন্তু আমরা উচ্চারণ করি, তাই না? আমরা কিন্তু এরকম উচ্চারণ করি যে রি। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে রি বর্ণের উচ্চারণ রি এর মতো হয়, র রসিকার রি এর মতো। এখন এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে, বলা হচ্ছে রি এর উচ্চারণটা কোন শব্দে আমরা দেখতে পাচ্ছি। দেখো তো রিকশা, এখানে কি কোনো রি এর উচ্চারণ দেখতে পাচ্ছি? রিকশা, রিকশা বানান কিন্তু রিকশাই হয়। রিকশা বানান কি কখনো এরকম হয়? দেখো তো রিকশা বানান কি কখনো এরকম হয়? হয় না কিন্তু, তাই না? হয় না। এখন দেখো কেন্দ্র, এখানেও আমরা কোনো রিকারের উচ্চারণই দেখতে পাচ্ছি না, মাত্র এখানেও কিন্তু আমরা কোনো কি রিকারের উচ্চারণ দেখতে পাচ্ছি না। কিন্তু দেখো আমরা এখানে কিন্তু একটা রিকার দেখতে পাচ্ছি, যেটা আমরা ছোটবেলায় পড়তাম। রিকার দেখতে কিন্তু এমন দেখা যায়, তাই না? এই রিকারের উচ্চারণটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? কৃষকের মধ্যে দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? কৃষকের মধ্যে। বাকি কোথাও তো আমরা এখানে রিকার দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের কৃষক। দেখো রি বর্ণের উচ্চারণ রি এর মতো হয়, যেমন হচ্ছে কৃষক। পারবা? এখন ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। এখন এ বর্ণের উচ্চারণটা আমরা একটু দেখব। আচ্ছা এ বর্ণের উচ্চারণও কিন্তু দুই রকম। অনেক সময় দেখা যায় এ বর্ণের উচ্চারণটা এর মতোই হয়, অনেক সময় কি দেখা যায় দেখো এই যে এ বর্ণটা আছে এটার উচ্চারণ অনেক সময় এর মতোই হয়, আবার কখনো কি কখনো হয়ে যায় এর মতো, কখনো কখনো হয়ে যায় এর মতো। এখন কখন আমরা সেটাকে এ বুঝবো আর কখন সেটাকে আমরা এ বুঝবো এটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? তাহলে চলো উদাহরণ দিয়ে প্রশ্নের মাধ্যমে আমরা শিখে নেই। আচ্ছা দেখো বলা হচ্ছে এ বর্ণের এ উচ্চারণ কোনটাতে হয়েছে? আমরা দেখতে পাচ্ছি একটি, একটা, এলো, দেশ। আচ্ছা এর মধ্যে আমরা কোথায় দেখতে পাচ্ছি যে এটা এর মতো উচ্চারণ না হয়ে এর মতো উচ্চারণ হচ্ছে? বলতো আমরা বলি কি একটি, আমরা কি বলি? একটি, এলো, দেশ। দেখো সব জায়গায় কিন্তু একটা করে এ আছে, ভালো করে মনোযোগ দাও তোমরা, ভালো করে এখানে মনোযোগ দাও। দেখো এখানে আমরা একটা এ পেয়ে যাচ্ছি, এখানে আমরা একটা এ পেয়ে যাচ্ছি, এখানে একটা এ পেয়ে যাচ্ছি, এখানেও কিন্তু একটা একার মানে এখানে একটা এ পেয়ে যাচ্ছে। এখন দেখো কোথায়
এর মতো উচ্চারিত হচ্ছে। আমরা বললাম একটি, এলো, দেশ। দেখো এই তিনটাতে কিন্তু সেম ভাবে উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে এ। কিন্তু আমরা যখন বলি একটা, যখন আমরা বলি একটা, তখন কেমন উচ্চারিত হচ্ছে? এ, এর মতো। এ না, কিন্তু এর দুটো উচ্চারণ হয়। একটা হচ্ছে আমরা ঠোঁটগুলোকে একটু বন্ধ করে উচ্চারণ করি এ, আর একটা হচ্ছে আমার ঠোঁটটা একটু বড় করে, মানে তার বিবৃত উচ্চারণ, যেমন বলে এ, তাই না? আমাদের মুখটা একটু বেশি ফাঁকা হয়ে যায়। তো এখানে দেখো আমরা যখন বলি একটি, একটিতে কিন্তু আমাদের ঠোঁট দুটা একসাথে থাকে, বেশি ফাঁকা হয় না। যখন আমরা বলি এক, যখন আমরা বললাম একটা, একটা, দেখো আমার ঠোঁটটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, নিচের ঠোঁটটা কিন্তু আরো নিচের দিকে নেমে গেছে। একটা, একটা। তাহলে এখানে এই যে একটা, এই একটা কিন্তু আমরা উচ্চারণ করতেছি এরকম যে একটা, তাই না? অথবা এরকম লিখতে পারি আমরা যে একটা। ক্লিয়ার? তাহলে এখন দেখো অ্যানসার কি হবে? অ্যানসার হবে একটা। এ বর্ণের দুই রকম উচ্চারণ আছে, একটা হচ্ছে এর মতো আর একটা হচ্ছে এর মতো। এবং স্বাভাবিক উচ্চারণ হলো কি হবে বলো তো? হলেও একটা এর মতো উচ্চারিত হয়। যখন আমরা স্বাভাবিকভাবে একটি, একই এরকম উচ্চারণ করি, কিন্তু যখন আমরা এই একটা উচ্চারণ করি তখন সেখানে কিন্তু এর মতো উচ্চারিত হয়, এর মতো উচ্চারিত হয় না। এটা কিন্তু ক্লিয়ার রাখবা মাথায়, ঠিক আছে? তারপরে চলো এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ দাও। বিবৃত উচ্চারণ মানে হচ্ছে এর দুটা উচ্চারণ, একটা তার সংবৃত উচ্চারণ, একটা তার বিবৃত উচ্চারণ। যখন এই এটা এর মতো উচ্চারণ হবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তার সংবৃত উচ্চারণ। কি? আর যখন এই এটা এর মতো উচ্চারিত হবে তখন তাকে আমরা বলবো তার বিবৃত উচ্চারণ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই এ বর্ণের বিবৃত উচ্চারণ তোমাকে বের করতে বলছে, অর্থাৎ কোথায় তোমার এর মতো উচ্চারিত হচ্ছে সেটা বের করতে বলছে। দেখো তো আমরা দেখতে পাচ্ছি একটি, এবার, দেশ, খেলা। বলো তো এখানে আমরা কোন শব্দটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই কারটা এর মতো উচ্চারিত হচ্ছে? দেখো একটি, এবার, দেশ, সবকটাতে কিন্তু এ এ এ। কিন্তু যখন আমি বললাম খেলা, এলা, খেলা, দেখো আমার ঠোঁট কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ আমরা এ উচ্চারণ না করে এ উচ্চারণ করছি। তখন এই যে হয়ে গেল কি বলতো? খেলা, খেলা। তাহলে এটার উচ্চারণটা কি হয়ে গেল? খেলা হয়ে গেল, তাই না? অর্থাৎ এখানে আমরা কি এর বিবৃত উচ্চারণ দেখতে পাচ্ছি, এ এর বিবৃত উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে খেলা। ক্লিয়ার তোমাদের কাছে? বুঝতে পেরেছো? এখন সহজ লাগছে? আরো সহজ লাগবে। দেখো এখানে আমি যা বলেছি তোমাদেরকে পুরোটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, তোমরা যদি চাও পুরো ব্যাখ্যাটাও কিন্তু একবার করে পড়ে নিতে পারবা। যেমন ধরো এই যে খেলা শব্দটিতে এ বর্ণের বিবৃত উচ্চারণ হয়েছে, এবং এই উচ্চারণগুলো হচ্ছে এই যে দেখো খেলা, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম। তো এই বর্ণের উচ্চারণ কিন্তু দুই রকমের হয়, যেটা আমি তোমাদেরকে বললাম, একটা এর মতো একটা এর মতো। এই বর্ণের সাধারণ উচ্চারণ কিন্তু এ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এটি কখনো কখনো এর মতো উচ্চারিত হয়। এই বর্ণের স্বাভাবিক উচ্চারণ কিন্তু যেমন দেখো বলছে একটি, দেশ, এলো, কিন্তু যখন এটার বিবৃত উচ্চারণটা হচ্ছে তখন হয়ে যায় একটা, বেলা। দেখছো জিনিসগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে? বিবৃত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? বিবৃত হয়ে যাচ্ছে। ক্লিয়ার তোমাদের কাছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আমরা চলে আসছি, এটা কি কার বলো তো? এই যে তৈল এর উচ্চারণ, এই যে আমরা একটা পাই হচ্ছে এ, আর এ কার তো পড়লাম এ, তারপর হচ্ছে আমরা কি পাই? ওই, তাই না? এই ওই কারটা, এটা ওই কারটার চিহ্ন হচ্ছে আমরা ওই সমান ওই কার পড়েছিলাম না? তাই তো পড়েছিলাম, বলো। এই ওই কারের উচ্চারণ তোমাকে এখানে বের করতে বলছে। তাহলে চলো আমরা একটু বের করি। এই যে তৈল, এই ওই কারের উচ্চারণটা আমরা যখন বলি ওই, বলো তো এখানে কি কি শব্দ ব্যবহার করা হচ্ছে, কি কি বর্ণ ব্যবহার করা হচ্ছে? ওই। দেখো এই ওইটাকে কিন্তু আমরা বলি ওই, তাই না? কি বলে থাকি? ওই। তাহলে আমরা যদি বলি তৈল, তাহলে তৈলের উচ্চারণটা কি হবে? ওই যে ওই, ওইটা এখানে দিব, তাহলে হয়ে গেছে। তাহলে কি হলো? তৈল হইলো, তাই তো? কি হয়ে গেল? তৈল হয়ে গেল। অর্থাৎ এই যে ওইয়ের উচ্চারণটা কিন্তু উ রস্বইয়ের মতো হয়। তখন আমরা এখানে পেয়ে গেলাম এটার সঠিক উচ্চারণ হবে তৈল। ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপরে দেখো নেক্সট আমরা চলে যাই। দেখো ওই বর্ণের উচ্চারণ কিসের মতো হয়? ওয়ের মতো হয়, সেই অনুযায়ী তৈলের উচ্চারণ হয়ে যাবে। জাস্ট এই ওয়ের জায়গায় আমরা উ রস্বই লাগাই দিই।
আর এই উ মানে হচ্ছে উকার, আর এই রস্বইটা লাগাই দিলাম, তাইলেই কিন্তু উচ্চারণটা হয়ে গেছে। একদম ইজি না? একদম কিন্তু ইজি। তারপরে চলো নেক্সট চলে যাই উ বর্ণের উচ্চারণ। উ বর্ণের উচ্চারণটা কেমন হয়? উ বর্ণের উচ্চারণ হলো উ এর মতো, এর মতো, ও এর মতো নাকি উ এর মতো। উ বর্ণের উচ্চারণ কিন্তু সবসময় উ এর মতোই হয়ে থাকে, এটার কোনো কি হয় না, তোমার চেঞ্জ হয় না। দেখো উ বর্ণের উচ্চারণটা সবসময় উ এর মতোই হয়ে থাকে, এখানে ওর কোনো ধরনের চেঞ্জ হয় না, ও অন্য কোনো রূপ ধারণ করতে পারে না। তাহলে আমরা কি লিখবো? উত্তর লিখবো উ বর্ণের উচ্চারণ উ এর মতোই থাকে। তাহলে একদম সর্বশেষ আমাদের স্বরবর্ণতে চলে যাই ও। এখন বলো তো এই ওটাকে আমরা কিভাবে বলি? ও, তাই না? এরকম ভাবে বলি না আমরা ও, তাই তো? বলো তো, ও বলি না এরকম ভাবে? দেখো তাহলে এই ও বর্ণের উচ্চারণটা কেমন হবে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ, ওই, ও, এই, ও, কোনটা হবে? তোমরাই অ্যান্সার করো, অলরেডি তোমরা বুঝে ফেলেছো। দেখো অ্যান্সার কিন্তু হয়েছে ও, ওর মতো এখানে উচ্চারিত হয়েছে। তাহলে দেখো স্বরবর্ণের যে আমাদের 11টি বর্ণ আছে, এই 11টি বর্ণের কিরূপ উচ্চারণ হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম এবং কিছু উদাহরণের মাধ্যমে। এখন ব্যঞ্জন বর্ণ কিন্তু সাধারণত তার নিজের রূপেই সবসময় উচ্চারিত হয়, তবে কিছু কিছু ব্যঞ্জন বর্ণ আছে যারা আবার একটু রূপ বদল করতে পারে। তো তাদের এই রূপ বদলটা এখন আমরা দেখে নিব। তাহলে চলো আমরা দেখে নেই কোন বর্ণগুলো নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়। এখন আমরা জানি ব্যঞ্জন বর্ণে অনেকগুলো বর্ণ আছে যেগুলো নিজ নিজ কি চেহারা অনুযায়ী তারা উচ্চারিত হয়। যেমন আমরা যদি বলি যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, নাসিক্য বর্ণ নাকি উষ্ঠবর্ণ, আমি একটু আগেও তোমাদেরকে বললাম আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ সাধারণত তার নিজ নিজ রূপ অনুযায়ী উচ্চারিত হয়, কিন্তু স্বরবর্ণতে কিন্তু আমরা দেখেছি যে তারা আলাদা আলাদাভাবে উচ্চারিত হচ্ছে। কখনো অ উচ্চারিত হচ্ছে উ এর মতো, কখনো আ উচ্চারিত হচ্ছে তোমার গ এর মতো, কখনো আবার আমরা দেখছি কোনো কোনো বর্ণের আবার একাধিক উচ্চারণ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু ব্যঞ্জন বর্ণে সাধারণত তাদের মূল যে বর্ণের উচ্চারণ সেই উচ্চারণ অনুযায়ী তারা উচ্চারিত হয়, তাদের রূপের বেশি একটা পরিবর্তন দেখা যায় না। তাহলে এটার উত্তর আমরা কি দিব? এটার উত্তর দিব আমরা ব্যঞ্জন বর্ণ। কি দিব? ব্যঞ্জন বর্ণ। দেখছো যেমন দেখো বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী তারা উচ্চারিত হয়, যেমন বলা, তারপর হচ্ছে খর, যেমন বলা, খর, বল, নাচ ইত্যাদি বর্ণের যে খ, ক, খ, ব, ন ইত্যাদি সবকিছু কিন্তু তাদের নিজ রূপ অনুযায়ী এগুলো উচ্চারিত হয়েছে। এগুলো কিন্তু অন্য কিছুর প্রভাবে তারা অন্যরকম উচ্চারণ হয় না, যেরকম রূপ সেরকমই তাদের কি উচ্চারণ। আচ্ছা, কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই? আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ। বলা হয়েছে একটা বর্ণ আছে যেটার কোনো ধ্বনির উচ্চারণ নাই, মানে এই বর্ণটার আমরা কোনো উচ্চারণ দেখতে পাই না। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের ইও বর্ণ। সেটা আমাদের ইও বর্ণ। দেখো ইও বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, তবে স্বতন্ত্র ব্যবহারে এটা তোমার এই যে আয়ের উপরে চন্দ্রমন বিন্দু দিলে যেরকম একটা নাসিক্য ধ্বনি উচ্চারিত হয় সেরকম কখনো কখনো সেটা উচ্চারণ হতে পারে। আর সংযুক্ত ব্যঞ্জনে সেটা আবার কখনো কখনো দন্তন্বয়ের মতো উচ্চারিত হয়। যেমন ধরো এই ইও বর্ণটাকে আমি যদি বলি, ধরো আমি বললাম যে মিয়া, আমি কি বললাম? মিয়া। এখন এই মিয়াতে দেখো এটা আয়ের সাথে যুক্ত হয়েছে না, এই ইওটা কার সাথে যুক্ত হয়েছে? আয়ের সাথে। যখন এই ইওটা আয়ের সাথে যুক্ত হচ্ছে তখন এখানে একটু নাসিক্য একটা ধ্বনি কিন্তু ইউজ হয়েছে, মিয়া। দেখো নাকে লাগতেছে, তাই না? তাহলে এটার উচ্চারণ কিন্তু হবে মিয়া, তাই তো? যেমন ধরো আমরা অনেক সময় যদি এখন এই আয়ের সাথে যখন বসে তখন একটু চন্দ্রবিন্দু, একটু নাসিক্য মানে নাকে লাগে আর কি, একটু নাসিক্য উচ্চারণ হয়। কিন্তু যখন বলা হয়েছে সংযুক্ত ব্যঞ্জনে ব্যবহৃত হয়, সংযুক্ত, এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, যখন সংযুক্ত ব্যঞ্জনে ইওটা ব্যবহৃত হয় তখন দন্তন্বয়ের মতো উচ্চারণ হয়। যেমন দেখো আমি যদি বললাম, আমি বললাম যে কাঞ্চন, আমি বললাম যে কাঞ্চন, ঠিক আছে? এখন দেখো এটা সংযুক্ত ব্যঞ্জন হয়েছে কিনা আমরা জানি, এটা মানে হচ্ছে আমরা কি জানি বলো তো? এটা মানে কিন্তু আমরা জানি ইও যুগ চ, ইও যুগ চ সমান সমান আমরা কিন্তু এটা পাই। তার মানে এখানে একটা যুক্ত বর্ণ ব্যবহার করা হয়েছে। যখন এই যুক্ত বর্ণটা ব্যবহার করা হয়েছে তখন কিন্তু সেটার উচ্চারণ দন্তন্বয়ের মতো হয়ে যাবে। কার মতো? দন্ত। যেমন আমরা যদি এটার উচ্চারণটা লিখি আমরা লিখবো কান চন, তাই তো?
দেখো এটার উচ্চারণটা কিন্তু ইওর উচ্চারণটা কিন্তু দন্ত নয়ের মতো হয়ে গেছে। যখন যুক্ত বর্ণের সাথে ব্যবহৃত হবে তোমার ইওটা কার মতো হয়ে যাবে, কার মতো হবে, দন্ত নয়ের মতো হয়ে যাবে। ক্লিয়ার তোমাদের কাছে? সহজ লাগছে না? আচ্ছা নেক্সট চলে যাই। মূর্ধন্যয়ের উচ্চারণ কেমন হয় বলো তো? আচ্ছা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা বলো তো, হরিণ, তারপর আমি আরেকটা বর্ণ লিখি, একটাতে লিখলাম হচ্ছে হরিণ, তারপর লিখলাম হচ্ছে কানন। আচ্ছা বলো তো, এই যে হরিণ, এটা শেষে কি উচ্চারিত হচ্ছে? মূর্ধন্যের উচ্চারণটা কেমন হচ্ছে? হরিণ নয়ের মতো উচ্চারিত হচ্ছে। হরিণ, হিন, ইন, 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 হরিণ ইনের মতো উচ্চারিত হচ্ছে, তো ন। আর যখন আমি কানন বলতেছি, কানন, অন, অন, অনের মতো উচ্চারণ হচ্ছে না? তাহলে দেখো দন্তন্য দিলেও এখানে দন্তন্য এর মতো উচ্চারণ হয়, আর মূর্ধন্য বসালেও এখানে দন্তন্য এর মতোই উচ্চারণ হয়। তাহলে আমরা মূর্ধন্য বর্ণের উচ্চারণ কেমন বলবো? মূর্ধন্য বর্ণের উচ্চারণ সাধারণত তোমার দন্তন্য এর মতো হয়ে থাকে। অর্থাৎ লেখার সময় হয়তো আমরা মূর্ধন্য না ব্যবহার করি, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন দন্তন্য এর মতোই উচ্চারণ করে থাকি। যেমন হরিণের মধ্যে আমরা করে থাকি, হরিণকে দন্তন্য এর মতোই আমরা উচ্চারণ করে থাকি। তাহলে দেখো এখানে দেখো, এই যে উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি যেটা উদাহরণ দিয়েছি, এখানেও সেম উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তাহলে নেক্সট প্রশ্নে চলে যায়। ঋণ এর উচ্চারণ কেমন হবে বলো তো? ঋণের উচ্চারণ কেমন হবে এটা একটু তোমরা বের করবা। সহজ, কিন্তু একদম সহজ, না পারলে কিন্তু মাইর দিব। দেখো আমি যখন বলতেছি রি এর উচ্চারণ কিসের মতো হয়, আমরা কিন্তু স্বরবর্ণের যে উচ্চারণ সেখানে পড়ে এসেছি। এই রি এর উচ্চারণ কিন্তু র ও শিকারের মতো উচ্চারণ হয়, তাই না? আর মূর্ধন্যের উচ্চারণ একটু আগে আমরা পড়েছি দন্তন্য এর মতো হয়। তাহলে ঋণের উচ্চারণ কেমন হবে বলো তো? ঋণের উচ্চারণ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কিসের মতো হচ্ছে। তোমাদের মনে একটা প্রশ্ন আসতেছে না যে আপু এখানে হসন্ত কেন ব্যবহার করা হয়েছে? দেখো সবসময় মনে রাখবা, কোনো একটা বর্ণ যখন উচ্চারিত হয় তখন সে একা উচ্চারিত হয় না, তার সাথে একটা লুকায়িত, একটা চুপ মেরে লুকিয়ে থাকে এরকম একটা বর্ণ আছে, সেটা হচ্ছে অবর্ণ। এই অবর্ণটাকে আসলে এখানে হসন্ত দিয়ে ব্যবহার করা হচ্ছে। হসন্ত মানে হচ্ছে এখানে একটা অ আছে বুঝাচ্ছে। দেখো তবে এই যে একা বসছে না, দেখো র এর সাথে কিন্তু একটা হ্রস্বইকার আছে, তার মানে এখানে সে একা না, তার সাথে একটা হ্রস্বইকার আছে। তারপরে এই যে দেখো ঋণ, এই ঋণটাও কিন্তু একা বসে নেই, তার সাথে একটা দন্তন্য আছে, কিন্তু এই দন্তন্যটা কিন্তু একা বসেছে, তারপরে আর কেউ নাই, অর্থাৎ এখানে আমরা হসন্ত চিহ্ন দিব। এটা সবসময় মাথায় রাখবা তোমরা, ঠিক আছে? তাহলে দেখো এই যে অ্যান্সার হয়ে গেল ঋণ। দেখো এই যে ঋতুর উচ্চারণ কেমন হচ্ছে, কৃষকের উচ্চারণ কেমন হচ্ছে, দৃশ্যর উচ্চারণটা কেমন হচ্ছে, এটা কিন্তু দেখে নিবা তোমরা, ঠিক আছে? নেক্সট চলে যাই। কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? এটা একটু আগে আমরা পড়ে আসছিলাম যে কোন বর্ণটার নিজস্ব কোনো ধ্বনি নাই। এই যে ইও বর্ণটার নিজস্ব কোনো ধ্বনি নাই, তাই না? এটা আরেকটা বোর্ডে চলে আসছে। এই ইও বর্ণটার আমরা আবার রিপিট করে একবার রিভাইজ করে নিচ্ছি যে এই ইও বর্ণটার কিন্তু নিজস্ব কোনো ধ্বনি নাই, তাই না? তারপরে দেখো কোন বর্ণগুলো নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়, এটাও আমরা একটু আগে পড়ে ফেলছি। সেম প্রশ্ন আবার রিপিট হয়েছে, যেটা বোর্ডে এসেছে এই জন্য টাইপ করা হয়েছে। তাহলে আমরা জানি ব্যঞ্জন বর্ণগুলোকে তাদের নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারণ করা হয়। তারপরে দেখো কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, আবার চলে আসছে। আচ্ছা এটার অ্যান্সার আমরা দিয়ে দিলাম, ওকে ফাইন। মূর্ধন্যের উচ্চারণ কেমন হয়? এটার উচ্চারণ দন্তন্যের মতো হয়, তোমাদের আবার রিভাইজ হয়ে যাচ্ছে, এটাও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? শব্দের কোথায় ব ফলার উচ্চারণ দিতে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শব্দের কোথায় ব ফলা মানে কি? আমরা জানি এটা হচ্ছে আমাদের ব, আর যখন আমরা ব ফলা লিখি, ব ফলা যখন লিখি তখন কেমন হয় দেখতে বলো তো? তখন দেখতে কিন্তু ছোট একটা ব হয়, তাই না? এরকম ছোট একটা ব, এটাকে কিন্তু আমরা ব ফলা বলে থাকি, তাই তো? এখন দেখো এই ব ফলার উচ্চারণ কোথায় দিত হয়? দিত শব্দের অর্থ কি? দিত শব্দের অর্থ হচ্ছে দুইবার উচ্চারিত হয়। দিত শব্দের অর্থ হচ্ছে দুইবার উচ্চারিত হয়। কি হয়? উচ্চারিত হয়, ওকে? তাহলে দেখো এই বফলার উচ্চারণ কোথায় দুইবার উচ্চারিত হচ্ছে সেটা আমরা এখন দেখে নিব। দেখো তো,
প্রথমে দুইবার উচ্চারিত হয়, শেষে বসলে দুইবার উচ্চারিত হয়, মাঝে বসলে দুইবার উচ্চারিত হয়, নাকি খ আর গ অর্থাৎ শেষে মাঝে বসলে উচ্চারিত হয়? তাহলে দেখো আমরা লুজটা একটু দেখে নিই। শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সেটা ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়। তাহলে আমরা উত্তর কি লিখব? যে ব ফলাটা আছে সেটা যদি মাঝখানে বা শেষে বসে তখন সেটা যে ব্যঞ্জন বর্ণটা থাকবে সেটা দুইবার উচ্চারিত হবে। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে আবার ক্লিয়ার করে দিব, এখন জাস্ট তোমরা কনসেপ্টটা মাথায় রেখে রাখো। তাহলে উত্তর হবে কি বলো তো? উত্তর হবে হচ্ছে খ এবং গ। তারপরে দেখো এখনই চলে আসবে নিচের কোন শব্দটিতে ময়ের উচ্চারণ বজায় আছে? বলা হচ্ছে নিচের কোন শব্দটাতে ময়ের মতোই উচ্চারিত আছে। আচ্ছা তাহলে চলো এখন দেখে নেই যে নিচের কোনটিতে ময়ের উচ্চারণ ময়ের মতোই আছে। আচ্ছা গুল্ম, আমরা বললাম এটার উচ্চারণটা কি বলতো? গুল্ম। দেখো পদ্ম, পদ্ম, শরণ, শ্মশান। দেখো এখানে কিন্তু কোথাও ময়ের উচ্চারণটা ব্যবহার করা হয় নাই। পদ্মতে কিন্তু ম উচ্চারিত হচ্ছে না, শরণে কিন্তু স উচ্চারিত হচ্ছে না, শ্মশানে কিন্তু এই শরণের মধ্যে ম উচ্চারণ হচ্ছে না, শ্মশানে কিন্তু ম উচ্চারণ হচ্ছে, কিন্তু গুল্ম, গুল্মর মধ্যে কিন্তু এই মটা উচ্চারিত হচ্ছে। তার মানে অ্যান্সার আমরা কি দিব? অ্যান্সার আমরা দিব ক নাম্বার। ক্লিয়ার তোমাদের কাছে? এই যে দেখো সুন্দর করে এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদেরকে পড়িয়েছি সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে বলো তো? ব ফলার উচ্চারণটা কোন শব্দে থাকে না? অশ্ব, পক্ক, বিশ্বাস, শ্বশুর। আচ্ছা দেখো অশ্ব, এখানে আমরা কি পাইলাম? অশ্বর মধ্যে আমরা কি পাইলাম দেখো তো? অশ্ব, তাই না? এটা পাইছি না? কেন বলো তো? আমরা জানি ব ফলা যদি শব্দের মাঝে বা শেষে বসে তখন এই ব্যঞ্জন বর্ণটার দুইবার উচ্চারণ হবে। ঠিক তেমনই দেখো আমরা এই যে পক্ক, এই ক এর সাথে ব ফলাটা আছে, তাহলে এটা কি হবে? পক্ক, তাই না? পক্ক, আমরা বলি পক্ক। এই যে পক্কটা বললাম এখানে দেখো ক কিন্তু দুইবার লেখা হয়েছে, অর্থাৎ যেহেতু এটা ব ফলাটা শেষে আছে এজন্য ব্যঞ্জন বর্ণটা দুইবার উচ্চারণ হয়েছে। বিশ্বাস, এই যে দেখো যেহেতু ব ফলা মাঝে চলে আসছে, দেখো ব ফলা যেহেতু মাঝে চলে আসছে, ব ফলা যেহেতু মাঝে চলে আসছে তখন কি হবে? বিশ্বাস। দেখছো? তার মানে তালব্যস্বর দুইবার উচ্চারণ হয়েছে। কিন্তু দেখো শ্বশুরের মধ্যে ব ফলা কিন্তু সামনে চলে আসছে, যেহেতু ব ফলা সামনে চলে আসছে তার মানে এটার কোনো উচ্চারণ হবে না, তার মানে এখানে শ্বশুর শ্বশুরের মতো উচ্চারণ হবে। শ্বশুরটা আমরা এখানে শ্বশুরের মতোই উচ্চারণ করব, শ্বশুর। দেখো এখানে কিন্তু ব ফলার উচ্চারণ হচ্ছে না, তার মানে আমরা কি পেলাম? ব ফলা যদি শব্দের মাঝে বা শব্দের শেষে থাকে তখন ওই যে ব্যঞ্জন ধ্বনিটার সাথে থাকবে সেটা দুইবার উচ্চারিত হবে। ক্লিয়ার তোমাদের কাছে? যদি প্রথমে থাকে তখন কিন্তু জীবনেও দুইবার উচ্চারিত হবে না, এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার তোমাদের? ওকে নেক্সট চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই যে উত্তর কিন্তু এখানে চলে আসছে, পরবর্তীতে ব্যাখ্যাও তোমাদেরকে দিয়ে দিচ্ছে। তারপরে চলে যাই নিচের কোন শব্দটিতে জ ফলা উচ্চারিত হয়নি? দেখো তো এই জ ফলা মানে কি বলো তো? এই জ ফলা কিন্তু দেখতে এমন, তাই না? এই জ ফলা না না না, জ ফলা দেখতে কেমন? দেখো জ ফলা কিন্তু দেখতে এমন, তাই তো? এরকম একটা সাপের মতো। দেখো তো এই জ ফলার উচ্চারণ কোথায় হয় নাই? উদ্যম, ব্যথিত, উদ্যোগ, সন্ধ্যা, কোথায় হয় নাই? আচ্ছা এখন আমরা কিভাবে বুঝবো যে জ ফলার উচ্চারণটা হয়েছে কি হয় নাই? আমাদের তো মনে হচ্ছে কোনো জায়গায় জ ফলার উচ্চারণ হয় নাই। উদ্যোগের মধ্যেও আমরা জ দেখতে পাচ্ছি না, ব্যথিতর মধ্যে জ দেখতে পাচ্ছি না, এই উদ্যোগের মধ্যে জ দেখতে পাচ্ছি না, সন্ধ্যাতেও আমরা জ দেখতে পাচ্ছি না। এখন আমরা সেটা কিভাবে বুঝবো? চলো বোঝানোর জন্য তোমাদেরকে রুলসে নিয়ে যাচ্ছি। দেখো এই সন্ধ্যা শব্দে আমরা আসলে জ ফলার উচ্চারণ দেখতে পাই না। কিভাবে? জ ফলা উচ্চারণ বৈচিত্র্য, জ ফলা থাকলে স্বরের উচ্চারণে পরিবর্তন আসে। যেমন এই ব্যতীততে যখন জ ফলাটা চলে আসছে, জ ফলাটা যখন সামনে চলে আসে তখন কিন্তু সেটা কিসের মতো উচ্চারিত হয়েছে? এ কারের মতো উচ্চারিত হয়েছে। তারপরে দেখো ব্যথা, এই ব্যথাতেও ঠিক সেম ভাবে আমরা এখানে আমরা কিন্তু এর মতো উচ্চারণ দেখছি, কিন্তু শব্দের মাঝখানে
শব্দের মাঝখানে বা শেষে যখন জ ফলাটা আসবে, শুরুতে না কিন্তু, শুরুতে যখন আসবে তখন কিন্তু যা আছে তা বসে যাবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন এই জ ফলাটা মাঝখানে বা শেষে আসবে, বর্ণের সাথে যুক্ত হলে ওই বর্ণের উচ্চারণ দ্বিত হয়, মানে দুইবার উচ্চারিত হবে। যেমন দেখো উদ্যম যখন এই মাঝখানে চলে আসছে তখন কিন্তু দ দ দুইবার হইছে। তারপরে দেখো গদ্য যখন শেষে জ ফলা আসছে তখন এই দ দ হইছে, কিন্তু দেখছো এই যে দেখো দ দ হইছে। শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জ ফলা থাকলে উচ্চারিত হয় না। দেখো এখানে আমরা কয়টা জিনিস পেলাম। জ ফলা সাধারণত জয়ের মতো উচ্চারিত হয়, ঠিক আছে, জ বা এর মতো উচ্চারিত হয়। কিন্তু যখন মাঝে মাঝে বা শেষে থাকে তখন দুইবার উচ্চারিত হয়, তখন দুইবার উচ্চারিত হয়, উচ্চারিত হয়। কিন্তু যখন যুক্ত ব্যঞ্জন অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকবে, যুক্ত ব্যঞ্জনে থাকবে, যখন যুক্ত ব্যঞ্জনে থাকবে তখন কিন্তু সেটা উচ্চারিত হবে না। মাথায় ভালো করে ঢুকে নাও, উচ্চারিত হবে না। কি হবে না? উচ্চারিত হবে না। যেমন দেখো এখানে কি দেওয়া হচ্ছে, দেখো তো, যেমন বলা হচ্ছে যদি এখানে বলা হয় অর্ঘ্য, ধরো এখানে বলা হলো অর্ঘ্য, দেখো এই অর্ঘ্যতে কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি না বলো তো, এই অর্ঘ্যতে কিন্তু আমরা এই জয়ের কোনো উচ্চারণই দেখতে পাচ্ছি না। এটা সবসময় তোমরা মাথায় রাখবা। ক্লিয়ার? তারপরে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। ব্যতীত শব্দের উচ্চারণ কি হবে বলো তো? ব্যতীত শব্দের উচ্চারণটা কি হবে বলো? এই ব্যতীত শব্দের উচ্চারণটা হবে ব্যতীত। কিভাবে হচ্ছে চলো আমরা দেখে নিই। এখানে আমরা যদি দেখি যে এই যে বললাম না জ ফলাটা যখন শুরুতে হবে তখন কিন্তু এটার কোনো দ্বিত হবে না, কোনো ধরনের পরিবর্তন হবে না, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হবে। যেমন আমরা বলি কি বলতে, আমরা কিন্তু বলে থাকি ব্যতীত, এটা যদি স্বাভাবিক উচ্চারণটা করি আমরা কিন্তু এরকম পাবো একটা উচ্চারণ, তখন সেটাকে আমরা বলবো ব্যতীত। তারপরে চলো র বর্ণের উচ্চারণের ক্ষেত্রে সঠিক, এই যে র বর্ণটা আছে, র বর্ণটা উচ্চারণের ক্ষেত্রে কি কি সূত্র দেওয়া আছে আমাদের বই অনুসারে সেটা বের করতে বলা হয়েছে। তো এই র বর্ণের উচ্চারণের ক্ষেত্রে কোনটা সঠিক, আমাদের বইয়ের যে কথাগুলো বলা হয়েছে, বইয়ে বলা হয়েছে যে শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জন বর্ণের সাথে র ফলা থাকলে দ্বিত সহ র ফলা উচ্চারিত হয়, মানে দুইবার সহ উচ্চারিত হবে, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সাথে র ফলা যুক্ত হলে দ্বিতীয় উচ্চারণ হবে না, এটাও আমাদের বইয়ে আছে। র বর্ণের র ফলা হিসাবে এর বৈচিত্র্য আছে, অবশ্যই আছে, কারণ র ফলাটা ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হয়। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হবে আমাদের সবগুলো, উত্তর হবে আমাদের সবগুলো, ঠিক আছে। দেখো এই র ফলাটা শব্দের যখন শেষে বা মাঝে থাকে তখন সাধারণত র ফলাটা কি হয়, দ্বিত সহ, মানে দুইবার উচ্চারিত হয়। আর শব্দের মাঝে বা শেষে যদি যুক্ত বর্ণের সাথে থাকে, যুক্ত বর্ণের সাথে থাকলে সেটা দ্বিত উচ্চারিত হবে না। আর র ফলার সবসময় কি হয়, একটা বৈচিত্র্য উচ্চারণ হয়। যেমন আমরা বললাম শাস্ত্র, আমরা এখানে বললাম শাস্ত্র। আচ্ছা দেখো এই যে র ফলাটা আছে এখানে, এই যে শাস্ত্র, ঠিক আছে, এই শাস্ত্রতে দেখো যখন শব্দের মাঝে বা শেষে যখন চলে আসছে তখন কি হলো, এই যে এটার উচ্চারণটা কি হলো, শাস্ত্র, দেখো কি হলো উচ্চারণটা হয়ে গেল শাস্ত্র, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিচ্ছি, তোমাদের যেই কোশ্চেনটা এখানে হয়তো দেয় নাই বাট তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে যে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এই তিনটার উচ্চারণই কিন্তু প্রায় সেম, তাই না? তো তালব্য স কখনো কখনো দন্ত সর মতো উচ্চারিত হয়, দন্ত স কখনো কখনো তালব্য স এর মতো উচ্চারণ হয়, কিন্তু মূর্ধন্য স সব সময় তালব্য স এর মতো উচ্চারণ হয়। এটা একটু মাথায় রাখবা, এটা একদম আমাদের লাস্ট যে রুলসটা সেটা। তাহলে আশা করছি বর্ণের উচ্চারণ সম্পর্কে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং ভালো একটা ধারণা জন্মে গেছে। এবং তোমরা যদি এই কোশ্চেনগুলো সলভ করো ইনশাল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এখান থেকেই তোমরা পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবা। তাহলে নেক্সট ক্লাসে তোমরা তোমাদের তানভীর ভাইয়াকে পেয়ে যাবা এবং তানভীর ভাইয়া তোমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে নিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাহিত্য পাঠ বইয়ের ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।